কে যেন বলেছিল ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। ওনার পিলারটা অনেক বড়। সুপার এক্সজস্ট হয়ে আমি একটা স্টোরি শুনতে বসি। জাস্ট এইভাবে পা এবং হাত সব কিছু বেঁধে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি এই ভিডিওটাতে বলবো আমি কিভাবে আরজে কিবরিয়ার ব্র্যান্ডিং বাংলাদেশে গেলাম এবং আপনারা যদি কেউ যেতে চান তাহলে কোন কোন স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে। এই জন্য এই ভিডিওটাতে আমি 3টা স্টেপে কমপ্লিট বর্ণনাটা দিব। এই 3টে স্টেপের প্রথম স্টেপটাই হচ্ছে আরজে কিবরিয়া আসলে কাদেরকে বাছাই করে এবং কেন বাছাই করে। দ্বিতীয় স্টেপটাই হচ্ছে আপনি যদি যেতে চান যোগাযোগের মাধ্যম কি এবং যোগাযোগ করার সময় আপনি মেইল করেন অথবা মেসেজ পাঠান, তার বর্ণনাটা কেমন হওয়া দরকার। আর তৃতীয় স্টেপটাই হচ্ছে আর্ট অফ স্টোরি টেলিং। আর্ট অফ স্টোরি টেলিং কেন সেটাই বলছি। প্রথম ধাপটা আপনি পার করলেন, দ্বিতীয় ধাপটাও পার করলেন, কিন্তু তৃতীয় ধাপে এমন অনেক গল্প অনেক সময় হয়েছে যখন কমপ্লিট রেকর্ড হওয়ার পরেও ওই গল্পটা কখনোই আর অন এয়ার করা হয় নাই। এই গল্পটা, এই কথাটা আমি স্বয়ং আরজে কিবরিয়া ভাইয়ের মুখ থেকেই শুনেছি। চলুন শুরু করা যাক। প্রথম ধাপটাই হচ্ছে কাদেরকে সিলেক্ট করে। আরজে কিবরিয়া আসলে তাদেরকেই সিলেক্ট করে যাদের গল্প আছে এবং এই গল্পটা মানুষকে মোটিভেট করবে। তিনি প্রায় এই কথাটা বলে থাকেন যে আমি কোনো কন্টেন্ট বানাই না, আমি কন্টেন্ট পিক করি। দ্যাট মিনস আপনার আসলে একটা গল্প থাকতে হবে যেই গল্পটা মানুষকে আকৃষ্ট করবে, যেই গল্পটা থেকে মানুষ ইন্সপায়ার হবে, যেই গল্পটা শুনে মানুষ কাঁদবে, হাসবে, সব কিছু করবে। আপনার এই গল্পের সাথে মানুষ যেই এটা দেখবে সে নিজেই আসলে তাকে মিলাই ফেলতে পারবে যে না, এটা আমার গল্প, এটা আমার গল্প, এটা আমার গল্প। এইরকম এক্সাইটিং গল্প যদি হয় তাহলে অবশ্যই তিনি আপনাকে পিক করবে। আপনার গল্প ভালো এবং আপনার গল্পটা মানুষকে ইন্সপায়ার করবে, এটা যখন তিনি বুঝতে পারেন তখনই সিলেক্ট করে। কিন্তু এর পরের স্টেপটাই হচ্ছে আপনি আসলে কিভাবে তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগের মাধ্যম কি, কিভাবে আসলে আপনার মেইলটা, আপনার মেসেজটা তাকে পাঠাইলে সে বুঝতে পারবে যে আপনার এই গল্প ভালো এবং এই গল্পটা মানুষকে ইন্সপায়ার করবে। আপনি যখন মেইল করবেন, আপনি যখন তাকে টেক্সট করবেন, সেখানে যত অল্প সময়ের মধ্যেই হোক এটা আপনাকে বুঝাইতেই হবে যে আমি আমার গল্প বলতে আসবো, এই কারণেই আমার গল্পটা মানুষ পছন্দ করবে এবং আমার এই ইন্সপায়ারিং গল্পটা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে অথবা মানুষ যে কোনোভাবে তার জীবনে রিলেট করতে পারবে। আমি আসলে প্রথমে যখন মেইলে কন্ট্রাক্ট করি তখন আমি কি লিখেছিলাম সেটাই এখন আমি পড়ে শোনাচ্ছি। আমি যখন প্রথম মেইলটা ওনাকে দেই তখন আমি মোটামুটি 7 লাইনের একটা মেসেজ ওনাকে আমি দিয়েছিলাম। যেই মেসেজে আমি এইভাবে লিখেছি, আমি ইংলিশে লিখেছি বিষয়গুলা, যে আমি এনায়েতুল্লাহ, আমি আসলে বাংলাদেশি একজন, কিন্তু আমি কেএসএতে থাকি। কেএসএতে আমি কেএসএ টেলিভিশনে জব করি। এই ইন্ডাস্ট্রিতে আমি 10 বছরের মতো জব করে যাচ্ছি। এরপরে আমি যেই লাইনটা লিখেছি, আমি একদম ভঙ্গুর একটা ফ্যামিলি থেকে আসছি। আমি যখন বলতেছি যে আমি কেএসএ টেলিভিশনে চাকরি করি এবং এই ইন্ডাস্ট্রিতে আমি 10 বছর ধরে আছি, পাশাপাশি তার পরের লাইনটাই যখন আমি বলছি যে আমি একদম কমপ্লিট একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছি, এটাই কিন্তু প্রথম একটা মানুষকে ট্রিগার করে যে আরে, সৌদি আরবের একটা টেলিভিশনে সে জব করছে কিন্তু বলতেছে একদম কমপ্লিটলি ব্রোকেন একটা জায়গা থেকে আসছে। পরের লাইনটাই যেটা লিখছি যে ওয়েন আই ওয়াজ বর্ন মাই ফাদার ওয়াজ অ্যাবাউট 65। আমি যখন জন্ম নেই তখন আমার বাবার বয়স অ্যারাউন্ড 65 এর মতো ছিল। দেখেন, আমি প্রথমটাই লিখছি যে আমি একটা পিক জায়গায় জব করি, বাট আমি একদম লোয়েস্ট একটা জায়গা থেকে আসছি। সো আমি এই এই যে জাম্পটা আমি প্রথম 2 লাইনেই দিতে পারছি। এরপরেই আই গ্রিউ আপ উইথ লট অফ চাইল্ডহুড ট্রমা। আমি ছোটবেলা থেকে অনেকগুলো ট্রমার মধ্য দিয়ে বড় হয়েছি। দেখেন আমি কি লিখছি, এই 3টা ওয়ার্ড। প্রথমটাই হচ্ছে আমি সৌদি টেলিভিশনে জব করি 10 বছর ধরে, বা অ্যারাউন্ড 10 ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে আমি 10 বছর ধরে আসি, কিন্তু আমি একদম ব্রোকেন ফ্যামিলি থেকে আসছি। আমার বাবার বয়স, আমি যখন জন্ম নেই তখন আমার বাবার বয়স অ্যারাউন্ড 65। এরপরেই আমি জন্মের পরে যা ঘটছে সেইটা আমি লিখতেছি যে আমি ছোটবেলায় অনেক ট্রমার মধ্য দিয়ে, অনেক ঝামেলার মধ্য দিয়ে আসলে বড় হয়েছি। একদম তার পরের লাইনটাই আমি লিখছি যে সামটাইমস পিপল ইউজ টু কল মি ট্যাবলেট ক্যাপসুল। দেখেন এই যে আপস অ্যান্ড ডাউনসটা, আমি একবার পিকে তুলতেছি, একবার হচ্ছে কমপ্লিট জাম্প করে নিচে ফেলতেছি।
এই জিনিসটাই তাকে ট্রিগার করছে আমাকে পছন্দ করার জন্য, আমার সাথে রিকন্ট্রাক্ট করার জন্য, আমাকে রিপ্লাই দেওয়ার জন্য। দেখেন আমি যে আমার প্রথম মেইলে লিখছি যে মানুষ আমাকে কখনো কখনো ট্যাবলেট ক্যাপসুল বলতো, সেই জিনিসটাই সে পিক করছে এবং আই থিঙ্ক এই 3টা লাইনের জন্যই সে আমার সাথে রিকন্ট্রাক্ট করে আমাকে তার যেই কমপ্লিট স্টোরি এটার মধ্যে নিয়ে গেছে। এখন আমি আমার ক্যারিয়ারের বর্ণনা দিচ্ছি। এই যে প্রথম যে 4 লাইন, এই প্রথম 4 লাইনে আমি আমার শৈশব, আমার ফ্যামিলি, আমার বর্তমান ক্যারিয়ার, এই সব কিছু বর্ণনা দিলাম। এরপরে আমি যেটা করছি রিসেন্ট, যে আমার এই যে ক্যারিয়ার, এই যে এখানে আমি আসলাম, এইটা আসলে কোথা থেকে স্টার্ট হয়েছে, এই জার্নিটা কেমন ছিল, এই জার্নিটা কেমন ছিল সেটাই আমি এখন বর্ণনা দিচ্ছি পরের 3 লাইনে। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ ডে লেবার। আমি একদম সাধারণ কর্মচারী হিসেবে, সাধারণ ওয়ার্কার হিসেবে আমার জার্নিটা স্টার্ট করছি এবং আমি অনেকগুলি ভেরিয়াস টাইপ অফ জব করছি, এইটা করছি, ওইটা করছি, ওইটা করছি। অ্যাট দ্য এন্ড আমি আসলে এই জায়গায় আসছি। তারপরে আমি যেটা বলে শেষ করছি সেটা হচ্ছে হ্যাভ সো মেনি আনটোল্ড স্টোরিজ দ্যাট আই উড লাইক টু শেয়ার উইথ ইউ। এই যে যেটুক লিখছি এর বাইরেও আরও অনেক কিছু আছে যেটা আমি কখনো শেয়ার করি নাই, যেটা আমি বলতে চাই তোমার সাথে। সো আমার এই কমপ্লিট 7 লাইনের মেসেজটা, মেইলটাই তাকে আমি পাঠাই। তারপরে আমি যেটা দিয়ে দিছি, ইফ ইউ লাইক টু নো মোর অ্যাবাউট মি ইট উড বি গ্রেট, এবং আমি আমার হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাকে প্রোভাইড করে দিছি। এই যখনই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করে দিছি, তার উইদিন, আমি আমার মেইলটা সেন্ড করার উইদিন 10 মিনিটসের মধ্যেই সে হচ্ছে আমাকে রিপ্লাই করছে, গ্রিটিংস, নাইস টু হেয়ার ফ্রম ইউ, উই অনলি মেক ভিডিওস হু ক্যান কাম টু আওয়ার স্টুডিও ফিজিক্যালি। আপনারা জানেন যে আরজে কিবরিয়ার যেই ব্র্যান্ডিং বাংলাদেশ অথবা ওর যে আদার্স কন্টেন্টগুলো সবগুলোই সে তার স্টুডিওতে যারা আসে তাদেরকে নিয়েই বানায়। এবার সে যেই গেস্ট, ওই গেস্টটা দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, গ্রামে থাকুক, শহরে থাকুক, যেখানেই থাকুক, হি হ্যাজ টু বি কাম টু হিজ অফিস, মানে স্টুডিওতে। তো আমি বলছি ওকে ফাইন, কোনো সমস্যা নাই, যে আমি তো এর মধ্যে আসবো না, আমি নভেম্বর ডিসেম্বরে আসবো। এই মাসটা ছিল যখন আমরা স্টার্ট করি তখন ছিল জুলাই। আমি তাকে বললাম যে আফটার 6 মান্থ আমার দেশে আসার সম্ভাবনা আছে, তখন আমি হয়তো যোগাযোগ করতে পারবো। তখনই সে লিখছে যে তুমি যখনই আসো তখন জাস্ট আমাকে একটা নক দিও, এটা হচ্ছে আমার নাম্বার। একদম এক্স্যাক্টলি ওনার যে পার্সোনাল নাম্বারটা, এই পার্সোনাল নাম্বারটাই উনি আমাকে দিল। আমি 6 মাস একদম কমপ্লিটলি স্টপ ছিলাম, এটা মাথায় ছিল না। আমি ডিসেম্বরে যখন বাড়িতে আসি, আই মিন বাংলাদেশে আসি, তখন আমি আবার এই ওনার সাথে যোগাযোগ স্টার্ট করি। আপনি যদি আরজে কিবরিয়ার কোনো ইন্টারভিউ কখনো দেখে থাকেন, দেখবেন উনি অনেকবার বলেছে যে উনি কন্টেন্ট মেক করে না, কন্টেন্ট পিক করে। এবং এমন অনেক হয়েছে যে উনি কন্টেন্ট বানানোর পরে ওই কন্টেন্ট আপলোড দেয় নাই। তার চেয়েও আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটার প্রথমটাই হচ্ছে, আমি এরকম ওনাকে বলতে শুনেছি যে উনি যখন একটা কন্টেন্ট রেকর্ড করতে বসে, ওনার একটা সিস্টেম হচ্ছে যে উনি একদম এক্সস্টেড হয়ে বসবে, যে মানে খুবই খারাপ একটা অবস্থা, মানসিকভাবে বাজে সময়ে, বা একদম এক্সস্টেড বলতে যেটা বোঝায়, এইরকম একটা এক্সস্টেড অবস্থায় উনি হচ্ছে ওনার যে কন্টেন্ট, ওই কন্টেন্ট রেকর্ড করতে বসে। এইটা কেন উনি করে সেটার ফর্মুলা হচ্ছে, উনি যদি এক্সস্টেড অবস্থায়, এই যে আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে তো নিশ্চয়ই একটা কিছু ন্যারেট করছি, এই ন্যারেশনটা যদি আপনাদের কারো ভালো লাগে তখনই কিন্তু আপনি কন্টিনিউ করবেন শেখার জন্য, কন্টিনিউ করবেন আপনি জানার জন্য। কিন্তু আপনি যদি শুরুতেই ট্রিগার্ড না হন, তখন দেখা যাবে যে আপনি এটা ছেড়ে চলে গেছেন, আপনার মনোযোগ অন্যদিকে চলে গেছে, অথবা আপনি অন্য কিছু দেখছেন। কারণ অনলাইন তো সবার জন্য ফ্রি, আপনি স্ক্রল করে যে কোনো কিছুই দেখতে পারেন। এখানে কেউ আপনাকে বাধা দেওয়ার নাই, এবং এখানে কেউ আপনাকে পুশ করতে পারবে না যে তুমি আমার কন্টেন্টই দেখতে হবে তোমাকে, এরকম কোনো সুযোগ নাই। দর্শক সেই কন্টেন্টই দেখে যেই কন্টেন্টের সাথে সে রিলেট করতে পারে, সেই কন্টেন্টই দেখে যেই কন্টেন্ট তার দেখতে ভালো লাগে। এবং এন্ড অফ দ্য ডেতে এটা একদমই দর্শকের উপর নির্ভর করে সে দেখবে কি দেখবে না। সো তিনি যখন একদম এক্সস্টেড হয়ে বসে এবং একজন ন্যারেট করায় স্টার্ট করে তার গল্পটা, তার গল্পে সে মনোযোগ দিতে পারছে কিনা, এবং তার চেয়েও বড় কথা উনি এভাবে বলে যে উনি আসলে মনোযোগ দেয় না, যে গল্প বলে সে তার মনোযোগটা কেড়ে নেয়। উনি যখন এক্সস্টেড হয়ে বসলো এবং তার মনোযোগটা ওই গল্পের ভেতর ঢুকে গেল, তার মানে উনি এক্সস্টেড হওয়া সত্ত্বেও ওনার গল্পটা ভালো লাগছে শুনতে। এর মানে এই, যারা ওনার গল্প দেখে তারা তো দেখেই, যারা ওনার গল্প দেখে না তাদেরকেও এই স্টোরিটা টানবে।
এই যে টানাটা, এই যে গল্প বলার ওয়েটা, এই ওয়েটা আমি ওনাকে বলতে শুনেছি যে এই ওয়েটা কাউকে শেখানো যায় না। এখানে আমার একটু অমত আছে যে একদমই যে শেখানো যায় না তা না, তবে উনি কেন বলছে সেটা আমি বুঝতে পারি। কারণ হচ্ছে উনি গল্প বলাটা কিভাবে কাউকে শেখাবে এটা নিয়ে আমার ধারণা উনি ভাবে নাই, সেই জন্যই উনি ওই পার্টটা স্কিপ করে গেছে। গল্প বলার একটা নর্মাল রুলস আছে যেটা আমি অলরেডি বলে ফেলছি যে আপস অ্যান্ড ডাউনস। আমরা যদি তিনটা ভাগ করি, প্রথম উপরের ভাগ এবং নিচের ভাগ, মাঝখানে আরেকটা ভাগ আছে যেই মধ্যবিত্তরা গল্প বলতে পারে না। পিকে যারা আছে তারা গল্প বলতে পারে, যারা একদম লোয়ারে আছে তারা গল্প বলতে পারে, মধ্যবিত্তরা গল্প বলতে পারে না। এই যে মধ্যবিত্তরা গল্প বলতে পারে না, কেন পারে না সেটাই আমি বলছি। যে আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো, যেই ঘটনাটা আমার খুব কাছের একজন মানুষ ঘটাইছে, আমি আসলে বুঝাইতে পারবো না যে আমার কত খারাপ লাগছে। আমার মনে হয় আমি একটু ইমোশন নিয়ে বলছি, কিন্তু এই যে আমি আসলে বুঝাইতে পারবো না আমার একজন কাছের মানুষ আমার সাথে কি বাজে আচরণ করছে। এটা হচ্ছে মধ্যবিত্তের গল্প বলার ধরন। নিচের মানুষগুলো কিভাবে গল্প বলে? নিচের মানুষগুলা গল্প বলে হচ্ছে যে আজকে সকালে আমার একজন মানুষ যার নাম অমুক, এবং যে আমার সাথে দেখা করতে এসে বা যে আমার সাথে মিট করতে এসে আমাকে ঠাস করে একটা চড় লাগাই দিছে। এই যে ঠাস করে চড় লাগাই দিছে, এটা যখন এইভাবে বলা হয় তখন আসলে এটা আমার গালেও লাগে, দর্শকের গালেও লাগে, এবং আমার সামনে বসে যে শুনছে তার গালেও লাগে। এবং এটাই হচ্ছে আসলে গল্প বলার নিয়ম। আপনি মধ্যবিত্ত হন, আপনি আসলে নিম্নবিত্ত হন, আপনি উচ্চবিত্ত হন, গল্প যখন আপনি বলবেন তখন আপনাকে এইভাবে জিনিসটাকে বর্ণনা করতে হবে যেন দর্শক নিজে ফিল করতে পারে যে এইটা আমার সাথে ঘটতেছে এই মুহূর্তে। যখন আপনি এই মুহূর্তে ঘটতেছে এইটা ন্যারেট করতে পারবেন, এই ভিজুয়ালটা দর্শককে দিতে পারবেন, তখন আপনার গল্প মানুষ শুনবেই। ঠাস করে চট দিছেন মানেই তো আপনি গল্পটা পিকে তুলে ফেলছেন, এবং গল্পটা যখন পিকে তুলছেন তারপরে কিন্তু আপনি আবার আসছেন যে হ্যাঁ, চটটা খাওয়ার পরে আমার যেটা হয়েছে, আমি কোনো রিয়াকশন দিছি অথবা দেই নাই, আমি চুপ করে চলে গেছি, অথবা আমি খুব রেগে গিয়ে আবার অন্য এসে আমাকে শান্ত করছে। দেখেন, আমি কিন্তু আপনি রেগে গেলেও শান্তর দিকে আসতেছে, আপনি রেগে না গিয়ে আপনি নিজে শান্ত থাকলেও গল্পটা নিচের দিকে নামছে। আপনি পিকে উঠছেন মানে আপনাকে নিচে অলরেডি কোনো না কোনোভাবে নামতে হবে, এবং সেটা আপনি বুঝে নামেন আর না বুঝে নামেন। সেই জন্য আপনি যখন গল্পটা বলবেন যেন আপনার গল্প শুনে অন্যে ভিজুয়াল করতে পারে যে হ্যাঁ, এই মুহূর্তে এই ঘটনাটা আমার সাথে ঘটতেছে এবং এটা আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি গল্প বলার সময় আপনি যদি ইমোশনালি মানুষকে ইনভলভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার চোখের পানি ফেলতে হবে। চোখের পানি ফেলা মানেই হচ্ছে আপনি এই জিনিসটার সাথে ইমোশনালি ইনভলভ দেখেই আপনি এতটা কষ্ট ফিল করতেছেন। যদি আপনি এতটা কষ্ট ফিল না করতেন তাহলে আপনার চোখের পানি আসতো না। যখন একজন মানুষ দেখবে যে আপনি গল্প বলতে বলতে এটা ফিল করছেন এমনভাবে যে আপনার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, তার মানে দর্শক আপনার এই ভিজুয়ালাইজেশনটা একদম উইদাউট এনি ডাউট আপনাকে বিলিভ করবে এবং আপনার এই গল্পের সাথে সেও মিশে যাবে। সো এইটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। এই তিনটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলেই আপনার গল্প অ্যাকসেপ্ট হবে এবং আপনাকে রিপ্লাই দিবে। এন্ড অফ দ্য ডেতে আপনার গল্প আপনি বলার পরে উনি যখন আপনাকে শোনা শুরু করবে তখন আপনার দিকে মনোযোগ দিবে, আর আপনার এই রেকর্ডিং শেষে এডিট করতে বসে আপনার গল্প মানুষকে শোনানোর জন্য সেও আসলে এক ধরনের তাড়া ফিল করবে যে না, এই স্টোরিটা আমার মানুষকে দিতে হবে, এই স্টোরিটা মানুষকে দিতে হবে, যেই স্টোরিটাতে মানুষ ইন্সপায়ার হবে, যেই স্টোরিটা দুর্দান্ত, যেই স্টোরিটা আসলেই অনেক অসাধারণ। সো সবশেষে আমার ভিডিও দেখে এমন অনেকেই আছে যারা আমার চ্যানেল অথবা আমার পেজ ফলো করে না। সো সবাইকে আমার চ্যানেল এবং পেজটা সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।